এদিকে বিজয় দিবসে মোহাম্মদ ইউনুসের ভাষণ। বিজয় দিবসে হাসিনা সরকারকে তোপ দেখেছেন মোহাম্মদ ইউনুস। হাসিনা সরকারকে তোপ ইউনুসের। 2025-এর শেষে বাংলাদেশের সাধারণ নির্বাচন, জাতির উদ্দেশ্যে ভাষণে ঘোষণা মোহাম্মদ ইউনুসের। তদারকি সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস। কৃষাণু, আমরা মোহাম্মদ ইউনুসের এই যে বক্তব্য আজ তিনি যেটা রেখেছেন, যেখানে তিনি আবার শেখ হাসিনাকেও আক্রমণ শানিয়েছেন, শহীদ বিজয় দিবসের প্রাক্কালে দাঁড়িয়ে এই যে একদিকে দেখছি আমরা শেখ হাসিনার বক্তব্য, বিবৃতি, করা আক্রমণ মোহাম্মদ ইউনুসকে লক্ষ্য করে, অন্যদিকে মোহাম্মদ ইউনুসের এই মন্তব্য আজ, এটা কতটা তাৎপর্যপূর্ণ? প্রথম কথা, সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে অন্তর্বর্তী সরকারের প্রধান মোহাম্মদ ইউনুস কিন্তু আজকে ঘোষণা করে দিলেন যে 25-এর শেষে বাংলাদেশে ভোট, অর্থাৎ বাংলাদেশে স্থায়ী সরকার পেতে আরো 1 বছর লেগে যাবে। আগামী বছরের শেষে ভোট, সেই ভোট গড়াবে হচ্ছে জানুয়ারি অবধি, অর্থাৎ আরো 1 বছর অপেক্ষা করতে হবে বাংলাদেশের জনগণকে একটা স্থায়ী সরকার পেতে। কিন্তু এই বাংলাদেশে ভোটের ঘোষণাটা তিনি করলেন বিজয় দিবসের অনুষ্ঠানে, এটা একটা বড় ঘোষণা। আর দ্বিতীয় হচ্ছে যেটা সর্বপ্রত্যাশিত ছিল যে পূর্বতন সরকার অর্থাৎ শেখ হাসিনা সরকারকে তিনি আক্রমণ করবেন। তিনি সেটা আক্রমণ করে সরকারকেও তিনিও পাল্টা বললেন আগের সরকার ফ্যাসিস্ট ছিল, এবং একই সঙ্গে বললেন যে আগের সরকারের আমলে গণহত্যা হয়েছে, এবং দ্বিতীয় হচ্ছে যে প্রচুর টাকা, প্রচুর প্রায় কোটি, হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করা হয়েছে। একদিকে শেখ হাসিনা যখন আমরা দেখছি ফ্যাসিস্ট বলছেন মোহাম্মদ ইউনুসকে, অন্তর্বর্তী এই সরকারকে, তখন মোহাম্মদ ইউনুস তিনিও ফ্যাসিস্ট বলছেন শেখ হাসিনাকে। ফ্যাসিবাদী সরকার দেশের অর্থনীতিকে ভেঙে দিয়ে গেছে, এটা সবাই বুঝতে পারছিল, কিন্তু অর্থনীতিকে কি পরিমাণ ধ্বংসস্তূপে পরিণত করে দিয়ে গেছে তার পরিমাপ সম্বন্ধে কোনো ধারণা করতে পারছিল না। শ্বেতপত্র প্রণয়ন কমিটি হিসেব নিকেশ করে এর পরিমাণ বের করে দিয়েছে। দিন দুপুরে সকলের সামনে থেকে হাজার হাজার কোটি টাকা ব্যাংক থেকে পাচার করে নিয়ে গেছে। কেউ বলার ছিল না, কেউ দেখার ছিল না। বিশাল বিশাল প্রকল্প নেওয়া হয়েছে ঋণের টাকায়। দেশে এমন ধরনের পোষ্যতোষী পুঁজিবাদ তৈরি করা হয়েছিল যার সুবিধাভোগী ছিল স্বৈরাচার ও তার সহযোগীরা। পাচার করা এই টাকা আপনাদেরই টাকা। তারা প্রকাশ্যে আপনাদের কষ্টার্জিত টাকা লুট করে বিদেশে ভোগবিলাসে ব্যয় করছে। বাংলাদেশে বিজয় দিবসের আগেও ফের ভারত বিদ্বেষের বিষ। বিশ্বজোড়া চাপের মধ্যে ফের হম্বিতম্বি ছাত্রনেতা সার্জিস আলমের। কোন দেশের লেজুর নয়, কুদৃষ্টি দিলে উচিত শিক্ষা, আস্ফালন জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সম্পাদকের। এই বিশ্বের প্রত্যেকটি দেশকে একটি কথা বলে দিতে চাই, বাংলাদেশের প্রতি আপনার দৃষ্টিভঙ্গি যেমন হবে, জীবনের বিনিময়েও আপনার প্রতি আমাদের সেই দৃষ্টিভঙ্গি আমরা নিশ্চিত করব। বিন্দুমাত্র ডমিনেন্সের দৃষ্টিতে, বিন্দুমাত্র এই বাংলাদেশকে শোষণ করার দৃষ্টিতে সে যেই হোক না কেন, এই বাংলাদেশের দিকে যদি কোনো কুদৃষ্টি, কুনজর দেওয়ার কেউ চিন্তা করে, সেই শকুনের কালো হাতকে ভেঙে দিতে আমরা আমাদের জীবন দিতেও প্রস্তুত থাকব। আজ বাংলাদেশের 54তম বিজয় দিবস। ফোর্ট উইলিয়ামে বিজয় দিবস পালন। বাংলাদেশ থেকে 9 মুক্তিযোদ্ধা কলকাতায় এসেছেন। 1971-এ ভারতীয় সেনার কাছে পাকিস্তানের আত্মসমর্পণ। 71-এর 16 ডিসেম্বর জন্ম নেয় স্বাধীন বাংলাদেশ। দিনটি বিজয় দিবস হিসেবে পালন করে ভারতীয় সেনাবাহিনী। চুয়ান্নতম বিজয় দিবস আজ বাংলাদেশের ফোর্ট উইলিয়ামে বিজয় দিবস পালন হচ্ছে। রাজ্যপাল ঘোষ রয়েছেন উপস্থিত, এবং বাংলাদেশ থেকে 9 জন মুক্তিযোদ্ধা তারা কলকাতায় এসেছেন এই অনুষ্ঠানে যোগ দিতে। 1971-এ ভারতীয় সেনার কাছে পাকিস্তান আত্মসমর্পণ করে, এবং 1971-এর 16 ডিসেম্বর জন্ম নেয় স্বাধীন বাংলাদেশ। এবং যে ভারতীয় সেনাদের বলিদান হয়েছিল সেদিন, তাদের স্মরণ করেই আজ দিনটি বিজয় দিবস হিসেবে পালন করে বাংলাদেশ এবং ভারতীয় সেনা। ফোর্ট উইলিয়ামে বিজয় দিবস পালিত হচ্ছে। বাংলাদেশ থেকে 9 জন মুক্তিযোদ্ধা এবার কলকাতায় এসেছেন। যেহেতু আমাদের মুক্তিযুদ্ধে তারা
আমাদের সাহায্য করেছে, তাদের সহযোগিতায় আমি একজন মুক্তিযোদ্ধা ছিলাম, ভারত সেনাবাহিনীর সাথেও আমি বিভিন্ন সময়ে ছিলাম বিভিন্ন অপারেশনে, এবং আমরা তাদের প্রতি কৃতজ্ঞ, এবং তাদের সাথে আমাদের যে ভ্রাতৃত্ব বন্ধন সেটা অটুট থাকবে, এটা আমি বিশ্বাস করি। সম্পর্কটা বদলে গেল, এটা খারাপ লাগে না না, এটা বদলে যায়নি, কখনো বদলে যায়নি। এটা আসলে কিছু কিছু মানে কি বলবো, ওই উগ্রবাদী দুই একটা লোকের কথা, এটা আসলে বৃহত্তর জনগোষ্ঠীর কথা না। এই যে ধরুন ভারত দখল, কলকাতা দখলের হুমকি দেওয়া হচ্ছে ওখান থেকে বিভিন্ন রাজনীতি, এটা বললাম তো, এটা আমি বললাম তো, এটা কোনো পিস লাভিং পিপল না, তারা দুই একটা হোস্টাইল, তারা সংখ্যায় খুবই কম। এটা বললাম, এটা বৃহত্তর জনগোষ্ঠীর কথা না। দে আর ভেরি ফিউ ইন নাম্বার। বাংলাদেশের 99.9% লোক ইন্ডিয়া সম্পর্কে ভালো ধারণা পোষণ করে, বিকজ ইন্ডিয়া আমাদের এত ঘনিষ্ঠ বন্ধু, তাদের উপর আমরা অনেকভাবে নির্ভরশীল, আমাদের সাথে যে আদান প্রদান সবকিছু। এবং আমি ব্যক্তিগতভাবে দেখেন, আমি 17 থেকে 18 বার ভারত এসেছি, আমার কাছে খুবই ভালো লাগে, এবং আমি ভারতের অনেক জায়গায় ঘুরেছি, এবং বিভিন্ন জায়গায় নতুন নতুন বন্ধু বান্ধব হয়েছে, এবং তাদের সাথে এখনো আমার যোগাযোগ আছে। আমি মনে করি না ওই যে যেটা বললেন মিডিয়া, মানে এই যে ধরুন ও দেশের বিভিন্ন অশান্তির ছবি আমাদের কাছে আসছে, এই অশান্তির খবর আসছে, সেগুলো আসলে আপনারা দেখেছেন যে এই অশান্তি যে খবর আপনারা পান, আসলে এটা কিন্তু সবসময় ওরকম না, ঠিক আছে। এটা পরে দেখা যেতে না, এটা পিছনের কোনো ঘটনা এটা এই করছে, ঠিক আছে। হ্যাঁ, এটা আসলে ইট ইজ নট লাইক দ্যাট। ভারতের যে অবদান আজকের দিনে, ঐতিহাসিক দিনে, সেটা তো আমি তো ব্যক্তিগত বললাম যে মুক্তিযুদ্ধে ভারতের যে অবদান, এটা কেউ অস্বীকার করতে পারবে না, এবং তাদের সহযোগিতা ছাড়া আমাদের মুক্তিযুদ্ধ কোনোদিনই সাকসেসফুল হইতো না, এবং আমরা তাদের কাছে কৃতজ্ঞ। এবং তাদের ওই মুক্তিযুদ্ধের মাধ্যমে যে ভ্রাতৃত্ব বন্ধন আমাদের মধ্যে গড়েছে, সেটা অটুট থাকবে। প্রতিবেশী রাষ্ট্রে অশান্তি, সেখান থেকে পালিয়ে আসার চেষ্টা, এই পরিস্থিতিতে ভুয়ো পাসপোর্ট চক্রের মৌচাকে ঢিল মারল প্রশাসন। জাল পাসপোর্ট তৈরির অভিযোগে পুলিশের জালে 2, তাদের মধ্যে একজন ডাক বিভাগের অস্থায়ী কর্মী। বাংলাদেশে অশান্তি, এমনই এক পরিস্থিতিতে গত 30শে নভেম্বর কলকাতা থেকে ধরা পড়ে এক বাংলাদেশি, নাম সেলিম মাতব্বর। উদ্ধার হয় সেলিমের ভারতে তৈরি করা জাল পাসপোর্ট। এবার সেই জাল পাসপোর্ট চক্রের মৌচাকে ঢিল। গত 12ই ডিসেম্বর রিপন বিশ্বাস নামে একজনকে গ্রেপ্তার করে কলকাতা পুলিশ। তাকে জেরা করে তদন্তকারীদের জালে আরো 2 জন। এদের মধ্যে একজন রিপনের বাবা সমরেশ, আরেকজন দীপক মণ্ডল, যিনি ইএম বাইপাস লাগোয়া পঞ্চশায়র পোস্ট অফিসের অস্থায়ী কর্মী। তদন্তকারীদের সন্দেহ, এই ভুয়ো পাসপোর্ট চক্রের অন্যতম মাথা সমরেশ। ভুয়ো নথিপত্র তৈরি করতো? আমি জানি না। এর আগেও তো আপনার হাজবেন্ড অ্যারেস্ট হয়েছে। সমরেশের বিরুদ্ধে একাধিক অভিযোগ, এর আগে দিল্লিতে গ্রেপ্তার হয়েছে, বারাসাত পুলিশ অ্যারেস্ট করেছে, এবার কলকাতা পুলিশ অ্যারেস্ট করলো। আপনার ছেলের সঙ্গে কি সম্পর্ক এদের? তদন্তকারীদের দাবি, এই চক্রটি পাসপোর্ট তৈরির জন্য প্রয়োজনীয় সব নথি জাল করত। ভুয়ো পাসপোর্ট তৈরি করতে প্রায় 2 লক্ষ টাকা নেওয়া হতো। এখনো পর্যন্ত তারা 250-র বেশি পাসপোর্ট তৈরি করেছে। ভুয়ো পাসপোর্ট চক্রের অন্য একটি মামলায় আগেই এনআইএর হাতে ধরা পড়ে একজন, তার সঙ্গে ধৃত সমরেশের যোগ পেয়েছেন তদন্তকারীরা। নথি জাল করার অভিযোগে আগেও সমরেশকে বেশ কয়েকবার গ্রেপ্তার করে পুলিশ। গত কয়েক মাস ধরে অশান্ত বাংলাদেশ, আক্রান্ত হচ্ছেন সে দেশের সংখ্যালঘুরা। অনুপ্রবেশ রুখতে সীমান্তে চলছে নজরদারি। এই পরিস্থিতিতে গত নভেম্বরে নিউ টাউন থেকে 4 জনকে গ্রেপ্তার করে মেঘালয় পুলিশ। পরে আরেকটি ঘটনায় গ্রেপ্তার করা হয় আরেক বাংলাদেশিকে। যারা গ্রেপ্তার হয়েছেন তাদের বেশিরভাগই বাংলাদেশের সংখ্যাগুরু। অভিযোগ, এদের অনেকেই এদেশে এসে ভুয়ো পাসপোর্ট তৈরি করাচ্ছেন। এই জাল পাসপোর্ট তৈরির অভিযোগে এবার কলকাতা পুলিশের জালে আরো 2 জন। উত্তর 24 পরগনার বাগদাতেও পুলিশি অভিযান। ভুয়ো আধার কার্ড এবং ভোটার কার্ড তৈরির অভিযোগে শনিবার 2 জনকে গ্রেপ্তার করে বাগদা থানার পুলিশ। ধৃতদের একজন সুমন কুমার ঘোষ, আরেকজন অসিত দাস। নিউজ 18 বাংলা।